নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ পডকাস্টে। আজ আমরা এমন একটা সমস্যা নিয়ে কথা বলবো যেটাকে অনেকে খুব ছোট সমস্যা ভেবে আমরা ইগনোর করে থাকি। কিন্তু আজকে যে সমস্যাটা নিয়ে কথা বলবো, রিসার্চ বলছে এটা শুধুমাত্র যে দাঁত নয়, সমস্ত শরীরের উপরে খুব গুরুত্বপূর্ণভাবে ক্ষতিকরভাবে প্রভাব ফেলে। আজকে আমরা কথা বলবো হচ্ছে আমাদের মাড়ি বা গাম ডিজিজ নিয়ে। বর্তমানে গোটা বিশ্বে প্রায় 1 বিলিয়নের বেশি মানুষ মাড়ির সমস্যায় আক্রান্ত। কিন্তু সবথেকে ভয়ঙ্কর বিষয় কি জানেন? যে এই মাড়ির সংক্রমণে কোনো ব্যথা থাকে না, এটা নিঃশব্দে হয়। এবং যখন আমরা এটা বুঝতে পারবো ততদিনে হয়তো অনেক দেরি হয়ে যায়। যেমন অনেকে ব্রাশ করে, ব্রাশের সঙ্গে রক্ত আসছে, রক্তটা কোত্থেকে আসছে? মাড়ি থেকে আসছে। তারপর অনেকের মুখ থেকে দুর্গন্ধ বেরাতে থাকে, যে দাঁত পড়ে যাচ্ছে। তো এইগুলো হলে যে শুধু এগুলো যে ডেন্টাল প্রবলেম সেটা কিন্তু নয়, এটা গাম ডিজিজের একটা ওয়ার্নিং সাইন হতে পারে। এমন অনেক রিসার্চ দেখা গেছে, রিসার্চের সঙ্গে গাম ডিজিজের সঙ্গে হার্টের একটা লিঙ্ক পাওয়া গেছে। রিসার্চ বলছে, আমার কথা নয়। আর এই সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনাগুলোই করার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর সোহিনী হালদার, বিডিএস, এমডিএস, পেরিওডন্টিস্ট অ্যান্ড ইমপ্ল্যান্টোলজি স্পেশালিস্ট। তো আজকের ডিসকাশনটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমরা এমন একটা রোগের কথা নিয়ে বলবো যে আপনাকে ব্যথা দেয় না, কিন্তু ক্ষতি করে দেয়, নিঃশব্দে ক্ষতি করে দেয়। কাজেই এই আলোচনাটা পুরোটা শুনবেন এবং আশা করছি আপনাদেরকে আমরা স্বাস্থ্যের কথা সহজভাবে পৌঁছে দিতে সক্ষম হব। আমি রবির হাসান, আপনারা দেখছেন মেডি বেঙ্গলি। চলুন শুরু করা যাক। নমস্কার সবাইকে, আমি ডক্টর সোহিনী হালদার, পেরিওডন্টিস্ট, আর আমি বহরমপুরে প্র্যাকটিস করছি। ভিউয়ার্সদের জন্য প্রথমে যেটা জানতে চাইবো যে পেরিওডন্টিস্ট ব্যাপারটা কি? পেরিওডন্টিস্ট মানে হচ্ছে ডেন্টিস্ট্রি প্লাস্টিক সার্জারি বলতে পারো। তো ব্যাপারটা হচ্ছে ডেন্টিস্ট্রি মানে বিডিএস যে ডিগ্রিটা, ওইটা পাশ করার পরেও আমাদের আরো 8খানা সাবজেক্ট আছে যেটা নিয়ে আমরা পড়াশোনা করি আরো 3 বছর, মাস্টার ডিগ্রি যেটাকে বলে। আমার মাস্টার ডিগ্রি হচ্ছে মাড়ির বিভিন্ন রকম সমস্যা, তাকে কিভাবে ঠিক করা যায়। ইমপ্লান্ট বলে একটা খুব সুন্দর জিনিস আছে আমাদের দাঁত প্রতিস্থাপনের ব্যাপারে, সেই সব নিয়ে আরো অনেক জিনিস নিয়ে আমাদের পড়াশোনা করা হয়। তবে আমার স্পেশালি মাড়ি নিয়ে। তো ম্যাডাম, একজন ডেন্টিস্ট আর পেরিওডন্টিস্টের মধ্যে পার্থক্যটা কোথায়? এটা বলতে পারবেন যে নর্মাল আমাদের ডেন্টিস্ট যারা রয়েছেন তারা বিডিএস পাশ করেন, তারা সমস্ত সাবজেক্টই করেন। আমি একটা সাবজেক্ট নিয়ে স্পেশালাইজেশন করেছি। যেমন আমাদের এমবিবিএস পাশ করার পর স্কিন নিয়ে স্পেশালাইজেশন হয়, মেডিসিন নিয়ে স্পেশালাইজেশন হয়, সার্জারি নিয়ে হয়। তো আমারটা হচ্ছে পেরিওডন্টিস্ট্রি, আমারটা হচ্ছে পেরিওডন্টিক্স অ্যান্ড ইমপ্লান্টোলজি, এইটা নিয়ে। ম্যাডাম, একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়ে শুরু করব, যে একটা হেলদি গাম মানে আমাদের যে সুস্থ মাড়ি, সেটা আমাদের দাঁতকে সুস্থ রাখার জন্য কতটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা যদি একটু সংক্ষেপে বলেন। দাঁতকে ধরেই রাখে মাড়ি এবং হাড়। মানে দাঁত যদি রাখতে হয় তাহলে মাড়ি এবং হাড়কে সব থেকে শক্তিশালী হতে হবে। মানে দাঁত আর মাড়ি বলতে পারেন যে দাঁত হচ্ছে যদি বাড়ি হয়, তো মাড়ি আর হাড় হচ্ছে আমাদের যে ভিত, বেস যেটাকে বলে, সেইটা তৈরি করে, মানে সাপোর্টিং সিস্টেম বলতে পারেন। দাঁতের চারপাশে দেখবেন আছে হচ্ছে আমাদের মাড়ি আর হাড়, এই দুটো জিনিস। তো এই দুটো জিনিস যদি দুর্বল হয়ে যায়, দাঁত একটুও ঠিকঠাক থাকবে না, এটাই প্রবলেম। ব্রাশিং এর সময় অনেকের রক্ত বেরায়, এটা আপনি কিভাবে এক্সপ্লেন করবেন? এটা কি গাম ডিজিজের স্টার্টিং, বা গাম ডিজিজের যে স্টেপগুলো কি কি হয় সেটা যদি একটু এক্সপ্লেন করেন। হ্যাঁ, এটা একদমই ঠিক যে ব্রাশ করার সময় যে অনেকেই বলেন যে ঘুম থেকে উঠে ব্রাশ করতে যাচ্ছি, রক্ত পড়ছে। তো এটা হচ্ছে আমাদের অ্যালার্মিং সাইন যে আমাদের মাড়ি বলছে যে আমরা অসুস্থ, এবার আমাদেরকে সুস্থ করো। কারণ গাম ডিজিজের যে স্টেজগুলো রয়েছে, ফার্স্টেই আসে হচ্ছে জিঞ্জিভাইটিস। জিঞ্জিভাইটিস মানে গামের ইনফেকশন স্টার্ট হয়েছে। তো এই স্টেজে যদি পেশেন্ট আমাদের কাছে আসে, তো এটা সম্পূর্ণরূপে ট্রিট করা যায়। মানে এটা বলতে পারবো হেলদি গামস থেকে শুরু হয়েছিল, জিঞ্জিভাইটিস হয়েছে,
পেশেন্ট ওই স্টেজেই আমাদের কাছে এসেছেন, আমরা চিকিৎসা দিয়েছি, সম্পূর্ণরূপে আবার হেলদি গামসে উনি ফেরত যেতে পারেন। এইটাই হচ্ছে ফার্স্ট স্টেজ। নেক্সট হচ্ছে পেরিওডন্টাইটিস, মানে ইনফেকশনটা শুধু মাড়ির মধ্যে থাকে না, মাড়ি থেকে হাড়ের মধ্যে চলে যায়। তো এই স্টেজে যখন আসে তখন আমরা চিকিৎসা তো করতেই পারি, চিকিৎসা অনেক রকম ভাবে করা যায়। পেরিওডন্টাইটিসের অনেক স্টেজ রয়েছে। একদম যেটা অ্যাডভান্সড, সেখানে গিয়ে পেশেন্ট বলে যে দাঁত একদম নড়ছে, তো সেইখান থেকে আর ব্যাক আসা যায় না, যেটা একদম নড়ছে বলে। কিন্তু পেরিওডন্টাইটিসের প্রথম দিকে যদি আসে, মানে মাড়ি ফুলে যাচ্ছে, রক্তটা অল্প অল্প পড়ছে, একটা সবসময় একটা থেকে থেকে ব্যথা হচ্ছে, দাঁতগুলো মনে হচ্ছে হালকা হালকা হয়ে যাচ্ছে, একটু মনে হচ্ছে যে দাঁতে কোনো জোর পাচ্ছি না, এই রকম স্টেজে আসলেও কিন্তু খুব সুন্দরভাবে আমরা চিকিৎসা করতে পারি, আবার পুরনো ফর্মে ফিরিয়ে দিতে পারি আমরা। এইটুকুই। আচ্ছা ম্যাডাম, অনেক সময় তো মাড়ির যে মানে আমার ক্ষতিকর বা সংক্রমণ শুরু হচ্ছে, অনেক সময় তো এটা নিঃশব্দেও শুরু হতে পারে, মানে হ্যাঁ। বোঝা যায় না, তো অ্যালার্মিং সাইনগুলো কি কি হতে পারে যদি একটু বলেন? প্রথমেই বলবো যে অ্যালার্মিং সাইন ওটাই যে মাড়িগুলো প্রথমেই স্টার্ট হয় হচ্ছে সকালবেলায় ব্রাশ করতে গিয়ে ব্লিডিং, এটাই ফার্স্ট। বা মাড়িগুলো লাল লাল হয়ে যাচ্ছে, মাড়িগুলো একটু হালকা হালকা ফুলে যাচ্ছে, এইটা। তো এটাই হচ্ছে ফার্স্ট সাইন। কিন্তু একটাই সমস্যা মাড়ির রোগের, মাড়ির রোগগুলো না এরকম হবে না যে ভীষণ ব্যথা করছে, পেশেন্ট একেবারে গালে হাত দিয়ে চলে এসেছে, ম্যাডাম প্রচন্ড ব্যথা করছে মাড়িতে, এটা হয় না। কিন্তু যেটা হয়, এটা নিঃশব্দে একটা ওর কার্যকলাপ করতে থাকে, মানে ডায়াবেটিসের মতো, সাইলেন্ট কিলারের মতো। মানে অল্প করে একটু ব্লিডিং হচ্ছিল, পেশেন্ট মনে করছে একটু কুলকুচি করি ঠিক হয়ে যাবে, তারপরে আর 3 মাস ব্লিডিং হচ্ছে না, পেশেন্ট ভাবছে ঠিক হয়ে গেছে, এবার একটু বেশি ব্লিডিং হচ্ছে, এবার একটু অ্যান্টিবায়োটিক খায়, মানে পেশেন্ট এগুলোই করে। তারপরে যখন মনে হয় যে না, সামনের দাঁতগুলোতে একটু নড়ে নড়ে যাচ্ছে, কোনো কিছু খাবার জোর পাচ্ছি না, তখন পেশেন্ট আসে আমাদের কাছে। মেইনলি ইন্ডিয়াতে এটাই হয়। আবার অনেকেই আসে যে জিঞ্জিভাইটিস, মানে ফার্স্ট স্টেজেই আমাদের কাছে চলে এসেছে, এরকমও হয়। আচ্ছা, এখন ইয়াং জেনারেশনের মধ্যে অনেকটা স্মোকিং এর প্রবণতা দেখা যাচ্ছে, তো এটা কতটা মানে মাড়ির এই সংক্রমণের জন্য ক্ষতিকর হতে পারে? একেই মাড়ির রোগ, আগেই বললাম সাইলেন্ট কিলার। স্মোকিং হচ্ছে আরো নিঃশব্দে করে, মানে যে স্মোক করে না তার কাছে সে সকালবেলায় উঠে দেখবে তার মাড়ি থেকে রক্ত পড়ছে, মাড়িগুলো হালকা হালকা ফুলছে, তার সাইন, মানে তার চিহ্নগুলো সে আর কি পেশেন্ট বুঝতে পারবে আমার হচ্ছে। স্মোকিং এ যেটা করবে, স্মোকিং পুরো মাস্ক করে দেয়, মানে হচ্ছে যে রক্ত বেরোনোর যে প্রবণতা আর বেরোলোই না, বা মাড়ি ফোলার যে ব্যাপার সেটা ফুলছেই না, পেশেন্ট বুঝতেই পারছে না যে তার ভেতরে ভেতরে কাজ হচ্ছে। একদম যখন অনেক বড় বড় গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, অনেক বেশি ব্লিডিং হচ্ছে, অনেক মানে অনেকটা দাঁত নড়ে গেছে, বা কোনো একদিন ঘুম থেকে উঠে দেখছে যে একটা দাঁত থেকে অনেকটা রক্ত পড়ছে, তখন যখন আমাদের কাছে আসছে তখন সেটা অনেকটা চলে গেছে। মানে স্মোকিং আর গাম ডিজিজ, মাড়ির ডিজিজ আগে থেকেই সাইলেন্ট কিলার, স্মোকিং আরো মাস্ক করে দেয়, মানে রোগটা ভেতরে ভেতরে আরো বেশি হচ্ছে কিন্তু পেশেন্ট বুঝতেই পারে না। তো নন স্মোকাররা তাও বুঝতে পারবে যে আমার মাড়িটা খারাপ হচ্ছে তাড়াতাড়ি, স্মোকিং যারা করেন তারা আরো দেরিতে বুঝবেন, এটাই প্রবলেম। ডায়াবেটিসের সঙ্গে মাড়ির এই সংক্রমণের কি সম্পর্ক আছে? মানে মাড়ির সম্পর্ক হলে ডায়াবেটিস হতে পারে, বা ডায়াবেটিস হলে মাড়ির এই সংক্রমণ হতে পারে, এরকম কোনো সায়েন্টিফিক কোনো কানেকশন আছে যদি থাকে? মানে এটা একটা বিরাট বড় টপিক, যে ডায়াবেটিস আর গাম ডিজিজ, মানে এরা হচ্ছে দুই ভাই। মানে এতটাই দুই ভাই, ডায়াবেটিসের যে কমপ্লিকেশন, মানে ডায়াবেটিস হলে আমরা সবাই জানি যে চোখ খারাপ হয়, কিডনি খারাপ হয়, সাথে গাম ডিজিজ মানে এটাকে বলা হয় সিক্সথ কমপ্লিকেশন। মানে ডায়াবেটিস হচ্ছে নিজে একজন সাইলেন্ট কিলার, যে সবকিছু ভেতর থেকে খারাপ করতে থাকে। বেসিক্যালি ডায়াবেটিস কি করে না, মানে শরীরে কোনো রকম রোগ প্রতিরোধ আমাদের যে ক্ষমতা সেটাকে ভীষণভাবে কমিয়ে দেয়। মানে যে কোনো রকমের ইনফেকশনের এগেনস্টে আমরা যে ফাইট করি, আমাদের যে ইমিউন সিস্টেম রয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা যে আমাদের শরীর তৈরি করেছে, সেই ডিফেন্স সিস্টেমটাকেই ভীষণভাবে দুর্বল করে দেয়। তো মাড়ির রোগ তো এক ধরনের ইনফেকশন, তো মাড়ির রোগটাও ঠিকভাবে ভালো হতে চায় না। মানে সাধারণ মানুষের মাড়ির রোগ হলে যতটা তাড়াতাড়ি রিকভার করবে, ডায়াবেটিসের পেশেন্ট কিন্তু এত তাড়াতাড়ি রিকভার করবে না। বা আমরা যে সাধারণ মানুষের ক্ষেত্রে যখন চিকিৎসা করব,
তখন যে রেজাল্টটা পাবো, ডায়াবেটিসের পেশেন্টে কিন্তু অতটা ভালো রেজাল্ট আমরা পাচ্ছি না। মানে এটা সব সময়, মানে যে কোনো ক্ষেত্রেই, মানে ডায়াবেটিসের পেশেন্টের দেখবে যে কোনো ঘা হলে শুকোতে চায় না, সেম জিনিস। মানে ডায়াবেটিস যদি হয় মাড়ির রোগ বাড়তে থাকছে, মাড়ির রোগ যদি হয় ডায়াবেটিসের যে কন্ট্রোল আমরা দেখি HbA1c সেটা বাড়তে থাকছে। মানে বলতে গেলে তোমার যদি ডায়াবেটিস থাকে, যদি HbA1c কন্ট্রোলে না থাকে, ওষুধ খাচ্ছ সবকিছু করছো, তারপরেও সাথে তোমার মাড়ির রোগও আছে, তো তোমাকে সবার আগে মাড়ির রোগটাকেই চিকিৎসা করতে হবে। সেটা যদি চিকিৎসা করো, আমরা মাড়ির রোগ থেকে যদি অনেকটা ইনফেকশন কমাতে পারি, তাহলে ডায়াবেটিসের যে কন্ট্রোল আমরা দেখি HbA1c, এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এটা প্রুভেন, মানে এটা অনেক স্টাডি হয়েছে, এটা নিয়ে অনেক আলোচনা চলেছে, এটা প্রুভেন। মানে ভাইস ভার্সা, মানে ডায়াবেটিস হলে গাম ডিজিজ হবে, গাম ডিজিজ প্রচুর পরিমাণে বাড়লে ডায়াবেটিসের যে কন্ট্রোল করার ক্ষমতা সেটা বাড়তে থাকবে। আচ্ছা ম্যাডাম, এই পরিপ্রেক্ষিতে আর একটা বলি যে গাম ডিজিজের সঙ্গে কি হার্টেরও কোনো সম্পর্ক আছে? অনেকটাই, এটা নিয়েও অনেক আলোচনা হয়েছে যে আমাদের যে গাম ডিজিজের যে ইনফেকশন করায় যে ব্যাকটেরিয়াগুলো, সেটাই পাওয়া গেছে যে তারাই হার্টে গিয়ে ইনফেকশন করাচ্ছে। তো গাম ডিজিজ শুধু হার্ট বলে নয়, বিভিন্ন রকমের, মানে এখন দেখা গেছে যে অ্যালঝাইমার্স যে ডিজিজটা হচ্ছে সেখানের সাথেও গাম ডিজিজের রিলেশন রয়েছে। মানে বডির এমন কোনো পার্ট আপাতত বাকি নেই যার সঙ্গে গাম ডিজিজের কোনো রিলেশন নেই। তাহলে এর প্রতিকারের ব্যবস্থা মানে, তাহলে গাম ডিজিজ হলে বোঝা যায় না, বা হয়তো বোঝা গেলেও অনেকে ইগনোর করেন, ঠিক আছে, তাহলে মানে আমাদের কি নেওয়া স্টেপ নেওয়া উচিত যদি মাড়ি থেকে ওইরকম হঠাৎ করে রক্ত পড়তে দেখি, বা মুখে দুর্গন্ধ দেখি, বা এইগুলো যদি একটু বলেন। মানে এইগুলো যাতে মানে আগেই প্রিভেন্ট করা যায় ব্যাপারগুলো আর কি। মানে আমি চাইছি না, মানে কেউই চাইবেন না যে হঠাৎ করে বেড়ে যাক, কিন্তু অ্যাওয়ারনেসটা খুব কম। মুখে আমাদের দুর্গন্ধ ইন্ডিয়াতে, হচ্ছে, হ্যাঁ, মুখে একটু হয়তো মাউথ ফ্রেশনার নিয়ে করছে, কিন্তু হয়তো বুঝতে পারছে না, বা আমরাও বুঝতে পারি না অনেক সময় যে এটা হয়তো কোনো একটা মেজর কারণও হতে পারে। এই বিষয়গুলোর উপরে যদি একটু বলেন। আমাদের ইন্ডিয়াতে 93% পপুলেশন পেরিওডন্টাইটিসে ভুগছে, মানে মানে অনেকটা তো। অল ওভার ইন্ডিয়া। মানে সত্যি কথা বলতে, যে এমন কোনো মানুষ পাবে না যে যার মুখে কিছু না কিছু পেরিওর প্রবলেম নেই। 93% পপুলেশন সব থেকে বেশি ভুগছে। হুম। তো এটা নয় যে গাম ডিজিজ কিছুই বলে না, যারা সাধারণ মানুষ তারা তো বুঝতে পারছে যে সকালবেলা ব্রাশ করতে যাচ্ছি তখনই ব্লিডিং হচ্ছে। গাম ডিজিজের একটা বড় ব্যাপার হচ্ছে এটা একটা প্যাটার্ন ফলো করে। মানে এরকম হবে না 50 বছর বয়স অব্দি আমার একদম মাড়ি দাঁত সব ঠিকঠাক ছিল, হঠাৎ করে 50 বছর বয়সে এসে আমার নতুন করে মাড়ি থেকে ব্লিডিং হচ্ছে, এটা হবে না। মাড়ির রোগ যদি কারো হয় তার ইয়াং এজ থেকেই মোটামুটি শুরু হয়ে যায়। মানে অনেকের হয় যে 9-10 বছর বয়স থেকে শুরু হয়েছে, সেটা হয় না তা না, রেয়ার। কিন্তু বেশিরভাগ যারা আমরা দেখি অ্যাডোলেসেন্স পিরিয়ড, টিনেজ ক্রস করছে, তখন থেকেই মাড়ির রোগটা কিন্তু শুরু হয়ে যায়। মানে এটা নয় যে আমি 60 বছরে এসে রিয়েলাইজ করছি যে আমার নতুন করে মাড়ির রোগ হচ্ছে, এটা হয় না। হুম। আর মাড়ির রোগ এরকম হয় না যে স্পেসিফিক একটা দাঁত থেকে ব্লিডিং হচ্ছে। এটা হয়তো পেশেন্টের মনে হয় যে এই দাঁত থেকে হচ্ছে বা এই দাঁত থেকে হচ্ছে, একটা দাঁত থেকে হয় না, অনেক কটা দাঁত থেকে একসাথে হয়, কোনো একটা দাঁতে হয়তো বেশি দেখা গেছে। বা এরকম হতে পারে যে পেশেন্ট এসে হয়তো বলবে যে দাঁতের মধ্যে খাবার ঢুকে যায়, ভীষণভাবে খাবার ঢুকে যায়। এটাও কিন্তু একটা মাড়িরই রোগ, মানে মাড়ি আর হাড় যেটা থাকে দাঁতের মাঝখানে সেইটা ক্ষয়ে যায়। তো এটা বলবো না যে মাড়ির রোগ একেবারেই কোনো সাইন দেয় না, সাইন তো অবশ্যই দেয়। আমরা যেটা করি আমরা ইগনোর করতে থাকি। আমাদের ইন্ডিয়াতে এমনিতেই ওরাল হেলথ অ্যাওয়ারনেসটা ভীষণভাবে কম। তো সেই জন্যই 93% পপুলেশন সেই জন্যই আর কি মাড়ির রোগে আক্রান্ত। কিন্তু এটাই বলবো যে অবহেলা করা যাবে না, কারণ আপনি যদি একেবারেই লাস্ট স্টেজে আসেন তখন আমাদের কাছে কিছু করার থাকবে না, তখন তুলেই ফেলতে বলবো, তুলে ফেলে ইমপ্লান্ট করতে বলবো, তখন মনে হবে যে এত খরচা কেন। কিন্তু একদিনে তো এটা হয়নি, অনেক বছর আপনাকে টাইম দিয়েছে, ইগনোর করার জন্য ইগনোর এটা হচ্ছে। করার জন্য আপনাকে এই প্রাইসটা দিতে হচ্ছে। প্রেগনেন্সির সঙ্গে কি এই মাড়ির সংক্রমণ কোনো কোনোভাবে রিলেটেড হতে থাকে? মানে আমরা যেটা দেখলাম ডায়াবেটিসের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত, তারপর হার্টের ডিজিজের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত, তো প্রেগনেন্সির সঙ্গে কি এটা কোনো এফেক্ট করতে পারে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা অনেক সময় হয় যে প্রেগনেন্সিতে এসে পেশেন্ট বলছেন যে আমার আগে ব্লিডিং হতো না, অল্প অল্প ব্লিডিং হতো, প্রেগনেন্ট হওয়ার পর থেকে আমার মাড়ি থেকে না ভীষণভাবে রক্ত বেরোয়। অ্যাকচুয়ালি প্রেগনেন্সি যখন হয় তখন এমনি আমাদের শরীরে হরমোনের যে ব্যালেন্স সেটা একটু এদিক ওদিক হতে, একটু নাই অনেকটা এদিক ওদিক হয়। হুম। তো
প্রেগনেন্সির সময় আমাদের এমন কিছু হরমোনস রয়েছে যেগুলো বেড়ে যায়। তো এমনিতেই যার আগে থেকেই মাড়ির রোগ ছিল, তার উপরে সে প্রেগনেন্ট হয়েছে, কিছু হরমোন অনেকটা বেড়ে গেছে, তার আগে পুরোপুরি এফেক্ট করে গামের ওপর। মানে যেটুকু ব্লিডিং হচ্ছিল তার 10 গুণ বেশি ব্লিডিং হয়। এটা শুধু প্রেগন্যান্সিতে নয়, অনেক পেশেন্ট আছে যারা পিসিওএস এ ভুগছেন, তারা এসে বলেন যে সারা মাস ভালো থাকি, পিরিয়ডের 3-4 দিন আগে থেকে কোনো কোনো জায়গা থেকে মনে হয় মাড়িগুলো একটু ফুলে যাচ্ছে, একটু মনে হচ্ছে ব্রাশ করতে গিয়ে রক্ত পড়ছে। এটাও সেম কারণ, পিসিওএস এও একই ব্যাপার, সেই হরমোনের ইমব্যালেন্সের জন্য হয় এটা। তো সেই হরমোন, একই হরমোন দিয়ে গাম ডিজিজের উপরেও এফেক্ট করতে থাকে। তো এটা টেম্পোরারি, মানে এটা নয় যে পিসিওএস এর পেশেন্ট মানেই গাম ডিজিজ হবে, তা নয়। কিন্তু পিসিওএস এর পেশেন্ট যদি হয়, তাদের গাম ডিজিজ হওয়ার প্রবণতাটা অনেকটা বেড়ে যাচ্ছে ওই স্পেসিফিক কিছু টাইমে। কেউ বলেন পিরিয়ডের 3-4 দিন আগে থেকে হয়, কেউ বলেন পিরিয়ড হয়ে যাচ্ছে তারপরে তার 7 থেকে 10 দিন বাদে মনে হচ্ছে আমার যে ব্লিডিংটা বেশি হচ্ছে। এটার তো একটাই উপায়, যে পিসিওএস যখন কন্ট্রোল হয়ে যাবে তখন এটাও কন্ট্রোল হবে। এটা শুধুমাত্র স্কেলিং বা এটা শুধু মাড়ি ট্রিটমেন্টে কন্ট্রোল হবে না, এটা পুরো বডি সিস্টেম যখন কন্ট্রোল হবে তখনই হবে। তো এটা নিয়ে মাড়ি নিয়ে কি কোনো ভয় পাওয়ার বিষয় আছে? ভয় পাওয়ার বিষয় নেই। এটাই বলবো যে যদি এটা মানে একেবারেই কন্ট্রোল হচ্ছে না, মানে অল্প অল্প ব্লিডিং এ আর নেই, অনেকটা বেশি ব্লিডিং হচ্ছে, তখন অবশ্যই আসবেন, তখন অবশ্যই আমাদের ইন্টারভেনশন করতেই হবে। তো তখন আমরা সেটাকে ঠিক করতে পারবো, সেই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আগে থেকে আসলে সমস্ত কিছুই আমরা চিকিৎসা করতে পারি। মানে অনেকে মনে করেন যে স্কেলিং করলে নাকি দাঁত নড়ে যায়, তো এটা কত বড় মিথ, এটা যদি একটু ক্লিয়ারিফাই করেন। আর এর সঙ্গে স্কেলিং রিলেটেড আর একটু, মানে কতদিন পর পর স্কেলিং করা উচিত বা কতদিন পর পর প্রফেশনাল একটা ডেন্টিস্ট বা পেরিওডন্টিস্টকে দেখানো উচিত সবকিছু করার জন্য, তো এটা যদি একটু বলেন। হ্যাঁ, এটা খুবই পপুলার একটা মিথ যে স্কেলিং করার পর দাঁতগুলো নড়ে যাচ্ছে। আসলে সেটা হয় না। এটা হচ্ছে ওই যে বললাম না, ইগনোরেন্স, মানে হয়তো 30 বছর ধরে ইগনোর করেছে। 30 বছর ধরে মাড়ি আর হাড় যেটা থাকে সেটা সরে গেছে, সেখানে জমা হয়েছে প্রচুর 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 পাথর, টার্টার যেটাকে বলে। হুম। তো এবার ব্যাপারটা কি হচ্ছে, পাথরের তো মাড়ি আর হাড়ের জায়গায় থাকার কথা নয়। মাড়ি আর হাড় কিন্তু সরছে, সেই জায়গাটাই এসে নোংরা ব্যাকটেরিয়া সবাই মিলে একটা পাথরের মতো চাঙ্ক তৈরি করে, টার্টার যেটাকে বলি, সেইটা থাকছে। এইবার মনে হচ্ছে যে আমার দাঁতটা একটু একটু নড়ছে, সেই জন্য আমি এসেছি। পেশেন্ট এসে বলে দাঁতটা একটু নড়ছে, যখন হাঁ করছি দেখছি দাঁত এইটুকু দেখা যাচ্ছে, বাকিটা পুরো মনে হচ্ছে এতটাই পাথর জমেছে, সেই পাথর নিয়ে পাথর বালির ব্যবসা করা যাবে, এতটাই জমেছে। এইবার কি হচ্ছে, যখন ওই পাথরটা সরে যাচ্ছে, এরকম অনেক সময় হয়েছে যে এতটাই পাথর জমেছে, স্কেলিং করতে গিয়ে দাঁতটা এমনি উঠে এলো, এটা হয়। ঠিক আছে। বা আগে দাঁতটা তো শক্তই ছিল, কেন না পাথরগুলো দাঁতটাকে ধরে রেখেছিল। এবার যেই পাথরগুলো সরে গেছে, 7 দিন মতো সময় লাগে, মনে হয় যে দাঁতটা একটু একটু নড়ছে, আগে তো শক্ত ছিল, নড়ছে। এবার যেটা আমি সবসময় বলি যে যখনই মোবিলিটি, মানে আমরা দেখতে পাচ্ছি স্কেলিং করার আগেই যে দাঁতটা নড়ছে, তখন আমাদের কি করা উচিত না, স্কেলিং করার পরে সাথে সাথে স্প্লিন্টিং বলে একটা জিনিস হয়, মানে যে দাঁতগুলো নড়ছে তাদের সবাইকে একসঙ্গে আমরা বেঁধে দিই। তাতে কি হয় না, ওই দাঁতগুলো শক্তভাবেই থাকে। তার উপরে কি হয়, যখন বেঁধে দিচ্ছি তখন ওই একটা দাঁত আর একটা দাঁত থাকছে না, 4 জন একসাথে ইউনিট হিসেবে কাজ করছে। তো তখন কি হয় না, মাড়িটা অনেক সুন্দর শুকোয়, তাড়াতাড়ি মানে হিল করে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, স্কেলিং করছি, স্কেলিং করার আগেই দেখে নিতে হবে যে দাঁতটা আগে থেকেই নড়ছিল কিনা। স্কেলিং করার পরে স্প্লিন্টিং, মানে দাঁতগুলোকে বেঁধে দেওয়া, এইটা খুব ইম্পর্টেন্ট। স্কেলিং করে দাঁত নড়ে যাবে এটা হবে না, আপনি এতদিন ধরে ইগনোর করে 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 পাথর চাপিয়েছেন, সেইটাকে সরাতে গিয়ে যদি আপনার দাঁত নড়ে যায় সেটা সম্পূর্ণ আপনার দোষ, এটাতে আমরা আর কি করব। কতদিন পর পর মোটামুটি স্কেলিং পলিশিং ব্যাপারটা করানো উচিত? এটা ডিপেন্ড করছে, কিছু মানুষ আছে যারা হয়তো সারা 3-4 বছর স্কেলিং করায়নি, তাও খুব অল্প অল্প পাথর জমছে, এটা মানুষের উপরে ডিপেন্ড করছে, মানে পার্সন টু পার্সন ভ্যারি করে। আর কিছু মানুষ বলেন যে আমি 6 মাস আগে স্কেলিং করিয়ে গেলাম, তাও আমার কত পাথর জমছে। এটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে। যাদের খুব বেশি আমরা দেখি যে পাথর জমার টেন্ডেন্সি রয়েছে, তারা অবশ্যই বছরে 2 বার। আর যারা নর্মাল, যে নর্মালি তারা খুব সুন্দর ওরাল হাইজিন মেনটেন করছেন, অ্যাপারেন্টলি হেলদি রয়েছেন, তারা বছরে 1 বার করলেই হবে। তো
তো এই গাম রিলেটেড মানে মাড়ি রিলেটেড যত আলোচনা আছে তার শেষে আমরা ম্যাডামের কাছে একটা জিনিস জানতে চাইছি, একটা মাড়িকে সুস্থ রাখার জন্য যদি কয়েকটা টিপস দেন। সুস্থ রাখার একটাই উপায়, দিনে খাবার পরে, মানে সকালবেলা উঠেই আমাদেরকে শেখানো হয়েছিল না, সকালে উঠে উঠেই ব্রাশ করে, তো এটার থেকে বেটার হয় যেটা মানে কেউ করে না, ব্রেকফাস্ট করার পরে ব্রাশ। আর রাত্রেবেলা খাবার খাওয়ার পরে ব্রাশটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওই রাত্রে যে 8 ঘন্টা আমরা ঘুমোচ্ছি ওইটা ব্যাকটেরিয়াদের কাছে মানে একটা প্লে ফিল্ড, মানে ওরা ওই 8 ঘন্টা ধরে দৌরাত্ম্য করে। কারণ এমনি যখন আমরা ঘুমোই তখন স্যালাইভা মানে আমরা যে যে কথা বলছি, মুখ দিয়ে যে কন্টিনিউয়াস একটা স্যালাইভা সিক্রেট হচ্ছে, এগুলো কি করে না ব্যাকটেরিয়া গুলোকে ফ্লাশ আউট করে। ঘুমানোর সময় এই মুভমেন্ট গুলো হচ্ছে না, তো কি করব আমরা, খাবার পরে মানে রাত্রেবেলা খাবার পরে ব্রাশটা খুব ইম্পর্টেন্ট। দিনে 2বার ব্রাশ ঠিকভাবে, এরকম না যে বাসন মাজার মতো বাসগুলোকে মানে দাঁতগুলোকে ভীষণ ভাবে ঘষছি তাও আমার মাড়ি পরিষ্কার কেন হচ্ছে না, উল্টে দাঁত খইয়ে দিচ্ছি, এরকম নয়, ঠিকভাবে ব্রাশ করাটা খুব জরুরি। সবসময় আমরা বলি যারা হেলদি মানে যেমন কি ধরনের ব্রাশটা করা উচিত, যারা মানে নর্মাল choose অ্যাপারেন্টলি করা উচিত? নর্মাল তারা সফট নর্মাল মডারেট টু সফট ব্রাশ ইউজ করবেন, কখনোই হার্ড ব্রাশ একেবারেই ইন্ডিকেটেড নয়, হার্ড ব্রাশ কখনো নয়। আর যাদের মাড়ির রোগ অলরেডি হয়ে গেছে, যারা ট্রিটমেন্ট নিচ্ছেন, চিকিৎসা হচ্ছে, বিভিন্ন রকম ছোট ছোট সার্জারি চলছে, তারা অবশ্যই আলট্রা সফট ব্রাশ ইউজ করবেন। আর ব্রাশ তো হার্ড ঠিক আছে, অনেকে কি বলে তামাক, গুল, কয়লা, কি কি সব দিয়ে তারপরে অনেক কিছু, মানে আমি শুধু একটাই জিনিস শুনতে এখন অব্দি বাকি আছে যে বাসন মাজার বোধহয় ওইটা দিয়ে না, বালি দিয়ে করতে আমি দেখেছি গ্রামে, বালি দিয়েও অনেকে করে আমি ফেলেছে। দেখেছি। তো এই সবগুলো করবেন না, নর্মাল ব্রাশ করুন তাহলেই ঠিক আছে। ম্যাডাম, অনেক সময় দেখা যায় যে আমাদের মাড়ির দিকের বা সামনের দিকে অনেকের দাঁত নেই, তো এই দাঁতটা যে নেই, তো এই দাঁত না থাকলে কি মাড়িতে তো কোনো ক্ষতি হতে পারে? মানে এটা হচ্ছে কি বলবো, যে দাঁত যখন তোলা হচ্ছে প্রথম 3 মাসে মানে দাঁতটা খালি হয়ে গেল, তো সেখানে তো মাড়ি আর হাড় ছিল, তো দাঁতটা যখন এক্সট্রাকশন মানে তুলে ফেলা হয়, প্রথম 3 মাসে সব থেকে বেশি ওই মাড়ি আর হাড়টা লস হয়। মানে কি হয় যে আগে হয়তো বেশ একটা হেলদি মাড়ি ছিল, দীর্ঘদিন ধরে ফেলে রেখেছেন, মানে প্রায় 4-5 বছর ফেলে রেখেছেন, তারপরে তার মনে হয়েছে যে না আমার দাঁতটা না থাকাতে আমি একদিকেই খাচ্ছি, একদিকের দাঁতে প্রবলেম হচ্ছে, এদিকে তো কিছু খেতেই পারছি না। তো তখন কি হয় না, আমাদের কাছে মাড়ি আর হাড়টা এতটা কম হয়ে যায়, তো তখন আমরা যে নতুন যে জিনিসপত্র বেরিয়েছে ইমপ্লান্ট, সেগুলো প্লেস করতে গেলেও আমাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। আর আরেকটা কি হয় না, দাঁত যেমন পরপর আছে, মাঝখান থেকে আমরা একটা পার্টনারকে তুলে নিলাম, তো দুই দিকের দুটো দাঁত ঠিক এইভাবে হিলতে থাকে, মানে এইরকম দুই দিকে বেঁকে যায় দুজনে, সামনেরটা পিছনের দিকে, পিছনেরটা সামনের দিকে। তো তখন কি হয় যে ইমপ্লান্ট হয়তো আমরা করছিও না, নর্মাল আমরা ব্রিজ যেটাকে বলে সেটা করব, তখনও কি হয় না আমাদের দুটো দাঁতকে সোজা করানোর জন্য অনেকটা দাঁতকে কেটে 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 ভালো স্ট্রাকচারকে নষ্ট করতে হয়। তো এটা খুব ইম্পর্টেন্ট যে দাঁত তো তুলে ফেললাম কিন্তু সেই দাঁতটা প্রতিস্থাপন করাটা তাড়াতাড়ি, সেটা খুব জরুরি। আচ্ছা, এই মাড়ির যে হাড়টা বোন লস হলে কি কি সমস্যা হতে পারে? এমনি নর্মাল সব দাঁত রয়েছে, তার হয়তো মাড়ির ডিজিজ রয়েছে, মানে পেরিওডন্টাইটিস হয়ে গেছে, তো তখন বোন লস আমরা কিভাবে বুঝবো, দেখবো যে দাঁতগুলো অনেকটা লম্বা লম্বা হয়ে যাচ্ছে, মানে মাড়িগুলো না ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, মানে দাঁতটা আগে হয়তো যেরকম ছিল হাসলে ভালো লাগতো, যখন বোন লস হচ্ছে তখন আমরা দেখবো যে দাঁতগুলো অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, মানে মাড়িগুলো কেমন দাঁতকে ছেড়ে উপরের দিকে বা নিচের দিকে সরে আসছে, এটা একটা। আর হয়তো মাড়িটা ঠিক লেভেলেই আছে কিন্তু পেশেন্ট বলবে বিভিন্ন জায়গাতে খাবার জমে যাচ্ছে, মানে আমরা যেখানেই খাচ্ছি রুটি আর চিকেন, স্পেশালি ফাইব্রাস খাবার যখনই খাচ্ছি তখনই কি হচ্ছে না খাবারগুলো জমে 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 যাচ্ছে, সেখান থেকে আর বের করতে পারছি না, অনেক কিছু দিয়ে খোঁচাচ্ছি কিন্তু বেরোচ্ছে না, তার মানে ওইখানে বোন লস মানে হাড়টা নষ্ট হচ্ছে, হাড় আর মাড়ি নষ্ট হচ্ছে। তো এইগুলো দেখে আমরা বুঝতে পারি যে বোন লস হয়েছে। তো বোন লস ধরুন কারোর হয়ে গেল, তো এরপরে মানে ট্রিটমেন্টটা কি হতে পারে, বা সমস্যা মানে কতটা ডেঞ্জারাস হতে পারে, বা কতটা রিকভারি করা যেতে পারে? বোন লস যখন হয় তখন তারও বিভিন্ন রকমের স্টেজ রয়েছে, তো আমরা যদি দেখি যে মাড়িতে খাবার জমে যাচ্ছে বিভিন্ন জায়গাতে, মানে বিভিন্ন জায়গাতে খাবার জমছে সেগুলো পরিষ্কার করতে পারছে না, তখন আমরা বোন গ্রাফট সার্জারি করি। কিছুই সেরকম নয় যে
যেখানে হাড়টা ক্ষয় হয়েছে আমরা নতুন করে সেখানে হাড় তৈরি করার মতো ওষুধ দিয়ে দিই। তো এই জিনিসগুলো হচ্ছে অ্যাডভান্সড যখন আমরা ট্রিটমেন্ট করি তখন আমরা করি, এবং তাতে আমাদের ভীষণ ভালো রেজাল্টও আছে। আবার কখনো কখনো এটাও দেখেছি যে মানে আর কোনো রকম কিছু করা যাবে না, ওটা শুধুমাত্র পরিষ্কার করে বিভিন্ন রকমের ওয়াটার ফ্লসার রয়েছে, বিভিন্ন রকম ফ্লস ইউজ করে পেশেন্টকেই মেনটেন করতে হবে, আমরা আর কিছু করলে সেটা আরো খারাপের দিকে যাবে। তো সেরকম কিছু করতে পারবো না, পেশেন্টকে মেনটেন করতে হবে, এরকম স্টেজও আসে, সেটা একেবারে লাস্ট স্টেজে। এবার আমরা আসি ডেন্টাল ইমপ্ল্যান্টে। তো ম্যাডাম, ডেন্টাল ইমপ্ল্যান্ট ব্যাপারটা কি? ডেন্টাল ইমপ্ল্যান্ট হচ্ছে আমরা যেটাকে বলি যে অনেক বছর আগেই এসেছে, প্রায় 100 বছর বয়স হয়ে গেল ইমপ্ল্যান্টের, কিন্তু ইমপ্ল্যান্ট মানে হচ্ছে যেমন নতুন একটা দাঁত হয় সেই রকম, মানে দাঁতের যেমন গোড়া ভেতরে থাকে, দাঁতের সাদা অংশটা ক্যাপ যেটাকে বলা হয় সেটা বাইরে থাকে, সেই রকমই সেম ইমপ্ল্যান্টও সেম জিনিস, একটা স্ক্রু মতো জিনিস যেটা আমরা দাঁতের গোড়া বলি, সেইটা থাকে মাড়ি এবং হাড়ের মধ্যে, আর যে সাদা পার্টটা সেটা থাকে বাইরে, এরকম। ডেন্টাল ইমপ্ল্যান্ট আর একটা আমরা টার্ম শুনতে পাই যে ব্রিজ। ডেন্টাল ইমপ্ল্যান্ট আর ব্রিজের মধ্যে পার্থক্যটা কোথায়? ডেন্টাল ইমপ্ল্যান্ট আর ব্রিজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেমন ধরে নিচ্ছি যে কারো আহ, মাঝখানে একটা দাঁত নেই, ধরে নিন 6 নম্বর দাঁত নেই, আমাদের তো 8 নম্বর অব্দি দাঁত থাকে, তো 8 নম্বর দাঁতটা ফাংশনাল দাঁত নয়, কারো 6 নম্বর দাঁতটা তুলে ফেলা হয়েছে। তো এবার যদি কেউ ব্রিজ করতে চায়, তাহলে 6 নম্বরের পাশে যে দুটো ভালো দাঁত রয়েছে, একটা প্রিমোলার আর একটা মোলার, মানে 5 আর 7 নম্বর, দুটোকে আরসিটি করে বা অনেকে আরসিটি না করেও করেন, করে সেই টুথটাকে মানে ভালো দাঁতকে কেটে ছোট করে তার সাপোর্টে আমরা ব্রিজ করতে পারি। মানে ব্রিজ মানে হচ্ছে দুটো পিলার দুদিকে থাকবে, মাঝখানে যে দাঁতটা নেই সেইটা থাকবে। মানে একটা দাঁতের জন্য আমাদের তিনটে তিনটে ইউনিটের ব্রিজ লাগবে, মানে 6 নম্বর দাঁত নেই, 6 নম্বরে একটা দাঁত থাকবে, 7 নম্বরে আমরা সাপোর্ট নেব, সাথে 5 নম্বরে সাপোর্ট নেব, কখনো কখনো আমরা 4 নম্বরের সাপোর্ট নিই, সেটা ডিপেন্ড করছে, মানে যত বেশি দাঁত থাকবে না তত বেশি ইউনিটের ব্রিজ লাগবে। যদি কারো 5 আর 6 নম্বর না থাকে, তাহলে তাকে নিতে হবে 7, 6, 5, 4, 3 এইরকম, মানে যত দাঁত থাকছে না তার থেকে বেশি বেশি ইউনিটের আমরা ব্রিজ নিই। মানে এটাই বলবো যে একটা দাঁত ঠিক করতে যাওয়ার জন্য দুটো দাঁতকে আমাকে স্যাক্রিফাইস করতে হয়, এটাই ব্রিজের ডিফারেন্স। আচ্ছা, যদি কেউ ডেন্টাল ইমপ্ল্যান্ট করে তাহলে সেইটা কি ন্যাচারাল যে দাঁত সেটার মতোই ফিল করবে, না পার্থক্য থাকবে? আর পার্থক্য থাকলে ঠিক কতটা পার্থক্য থাকবে? এইটা কোনোদিনও হবে না, মানে এরকম একদমই কিছু বেরোয়নি যে যেটা ন্যাচারাল টিপ ছিল, যেটা মানে নেচার আমাদেরকে দিয়েছে, এক্স্যাক্টলি ওই রকমই ইমপ্ল্যান্ট হবে বা এক্স্যাক্টলি ওই রকমই ব্রিজ হবে, এটা হবে না, কোনোদিন হবে না। ইমপ্ল্যান্ট আমরা বলি 90% নিজের ন্যাচারাল দাঁতের মতো হয়, 90 থেকে 95%, 5% কিন্তু নিজের ন্যাচারাল টিথের মতো হবে না। ব্রিজ হচ্ছে 30 to 60% মতো নিজের দাঁতের মতো হয়। তো সেই জন্য আগেই বলি যে ইমপ্ল্যান্ট তো অনেক পরে করতে হচ্ছে না, আপনার দাঁতে কেরিজ হয়েছিল সেটা আপনি ইগনোর করেছেন, তার জন্য দাঁতটা তুলতে হয়েছে, বা আপনার দাঁতটা আগে থেকেই নড়ছিল সেটাকেও আপনি ইগনোর করেছেন, তার জন্যই দাঁতটা তুলতে হয়েছে। ইমপ্ল্যান্ট 90 থেকে 95% নিজের দাঁতের মতো, 5% কিন্তু নয়। তাহলে এটা কিন্তু মনে এবার রাখতে এবার হবে। একটা ক্রিটিক্যাল জায়গায় আছে, মানে ধরুন কারোর গাম ডিজিজও হয়েছে, মাড়ির সংক্রমণ আছে, এবার তার দাঁতও নেই, কিন্তু এমন একটা সিচুয়েশন হয়ে গেছে তাকে ডেন্টাল ইমপ্ল্যান্ট করতে হবে, সেই ক্ষেত্রে কমপ্লিকেশনটা কি রকম হতে পারে, বা এটা কি সম্ভব করা? এটা এরকম কোনো অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন নেই, মানে এরকম নয় যে যাদের পেরিওডন্টাইটিস আছে তাদেরকে আমরা ইমপ্ল্যান্ট দিতেই পারবো না, এমন নয়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে ব্যাকটেরিয়াগুলো নিজের ন্যাচারাল টিথকে নড়িয়ে ফেলে দিয়েছে, সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু ঘুমন্ত অবস্থায় ঠিক মাড়ির মধ্যেই থাকে, মানে তারা হয়তো ঘুমিয়ে আছে। তো একটা ন্যাচারাল মানে নর্মাল মানুষ যাদের পেরিওডন্টাইটিস গাম ডিজিজ নেই, তার উপর ইমপ্ল্যান্ট করছি, তার যতটা সাকসেস রেট হবে, আর যাদের দাঁত নড়ে নড়ে মানে গাম ডিজিজ হয়ে দাঁত পড়ে গেছে তার উপর যখন ইমপ্ল্যান্ট করছি, তখন ব্যাপারটা একটু তো কমপ্লিকেটেড হয়ই, সাথে ফেলিওরের চান্সটা কিন্তু একটু হলেও বেশি থাকে। তার জন্য কেয়ারটা, মেইনটেনেন্স, সেটা কিন্তু বেশি করতে হবে। যাদের গাম ডিজিজ ছিল, দাঁত নড়ে পড়ে গেছে, তারপরে আমরা ইমপ্ল্যান্ট করেছি, তাদেরকে কিন্তু বেশি মেইনটেনেন্স, বেশি কেয়ার নিতে হবে।
এটা তো অবশ্যই ডিফারেন্স। আচ্ছা ম্যাডাম, ডেন্টাল ইমপ্ল্যান্ট কি ফেলিওর হতে পারে? সমস্ত ট্রিটমেন্টের ফেলিওর আছে, মানে সমস্ত ট্রিটমেন্টের, যা যা ট্রিটমেন্ট আমরা অ্যাজ এ হিউম্যান করি সবকিছু ট্রিটমেন্টের ফেলিওর আছে। এটা যারা বলে যে আজকে ইমপ্ল্যান্ট করে দিচ্ছি একদম লাইফ টাইম গ্যারান্টি, বা আজকে আপনার ব্রিজ করে দিচ্ছি একদম আপনি কি বলবো একদম লাস্ট অবধি চলবে, এগুলো কিন্তু টোটালি ভুল। কোনো ট্রিটমেন্ট, যেগুলো মেডিকেল সায়েন্সে আমরা কোনো ট্রিটমেন্টের গ্যারেন্টি বলে যে কথাটা বারবার পেশেন্ট জিজ্ঞেস করে না, যে গ্যারেন্টি আছে তো, ওয়ারেন্টি আছে তো, এটা কিন্তু মেডিকেল সায়েন্সে কোথাও হয় না। মানে আপনি হাই প্রেশারের জন্য যে ওষুধটা খাচ্ছেন আপনাকে তো খেয়েই যেতে হচ্ছে। কোনোদিন দেখেছেন? আবার অনেকে আসেন যে আমি আগে খেতাম হাই প্রেশারের ওষুধ, এখন কন্ট্রোলে আছে, এখন আর খাই না। তো এগুলো হচ্ছে কি বলবো, যে হাই প্রেশার, সুগার, এগুলো না একটা মেইনটেনেন্সে থাকতে হয়। এরকম হয় না যে আপনি আজকে ওষুধ খেলেন কালকেই ঠিক হয়ে গেল, এরকম হয় না। যেমন আপনাকে মেইনটেনেন্সে থাকতে হয়, বারবার চেক আপে যেতে হয়, সেই রকমই ইমপ্লান্ট যদি আপনি করান তাহলে অবশ্যই 6 মাসে একবার ভিজিট করতেই হবে মেইনটেনেন্সের জন্য। তো ইমপ্লান্ট ফেলিওর হয় না বললে তো খুব ভুল হবে। ইমপ্লান্ট ফেলিওর হয়, তার অনেক কারণ আছে, সেগুলো ডিটেলস তো এখন মানে বলতে পারছি না। ইমপ্ল্যান্ট নিয়ে আরেকটা একদিন বসা যাবে না, শুধু ইমপ্ল্যান্ট নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, মানে ইমপ্ল্যান্টের ফেলিওর হওয়ার অনেক রিজন আছে, শুধুমাত্র মানে মেইনটেনেন্স করছি না তার জন্য ফেলিওর হচ্ছে এমনও নয়। এরকমও হয়েছে যে পেশেন্টের অনেক রকমের অস্টিওপোরোসিস রয়েছে, পেশেন্ট আগে জানতোই না, ইমপ্ল্যান্ট করার পরে অন্য কোনো সময় জানতে পেরেছে যে তার অস্টিওপোরোসিস হয়েছে। তো তাদের ক্ষেত্রে কি হয় না, তো ফেলিওর রেটটা অনেকটা হাই হয়ে যায়। বা এরকম হয় অনেকের যে পেশেন্টের সমস্ত কিছু ঠিক রয়েছে, মানে সবকিছু হেলদি, তা সত্ত্বেও কখনো কখনো আমরা বলি যে ইমপ্লান্ট যে গোড়াটা আমরা প্লেস করি সেটা শক্তই হচ্ছে না, এটা অনেক সময় হয়। তো এগুলো খুব রেয়ার, এরকম না যে 100 জনের মধ্যে 90 জনের ফেলিওর হচ্ছে, তা নয়, 1-2 জন অবশ্যই থাকে যাদের ফেলিওর হয়, সেটা অবশ্যই ম্যানেজেবল, আমরা ম্যানেজ করতে পারি। আচ্ছা, অনেকে স্মোকিং করে, অ্যালকোহল কনজিউম করে, সে ডেন্টাল ইমপ্ল্যান্ট করেছে, তো মানে কোনো সমস্যা হবে না বা হবে না, এরকম কোনো ব্যাপার আছে নাকি? না, একটা খুব ভালো সুখবর আছে, অ্যালকোহলের সঙ্গে গাম ডিজিজের কোনো রিলেশন নেই। মানে অ্যালকোহলের সঙ্গে মানে একমাত্র মানে অ্যালকোহলের সঙ্গে বাকি জিনিসের শরীরের বিভিন্ন পার্টসের অনেক রকমের সম্পর্ক রয়েছে, কিন্তু গাম ডিজিজের সাথে অ্যালকোহলের কোনো মানে প্রবলেম নেই। তো স্মোকিং এর সাথে অবশ্যই রয়েছে। স্মোকিং যেমন মানে ন্যাচারাল ডেন্টাল টিথকে ইমপ্ল্যান্টের খারাপ করে, ক্ষেত্রে কেউ ডেন্টাল হ্যাঁ ন্যাচারাল ইমপ্ল্যান্ট টিথকে করেছে, যেমন খারাপ করে তেমনি ইমপ্ল্যান্টকেও খারাপ করবে, একদমই নর্মাল, এটা হবেই। মানে স্মোকিংও করছি সাথে আমি খুব সুন্দর ইমপ্ল্যান্টও রাখতে চাইছি, এটা খুব ডিফিকাল্ট মেনটেন করা। ইমপ্ল্যান্ট কারা করাতে পারবেন না এরকম কোনো গাইডলাইন আছে? একদমই যাদের অনেক রকমের সিস্টেমিক ডিজিজ রয়েছে তারা করাতে পারবেন না, মানে যেমন আনকন্ট্রোলড সুগার, HbA1c 12.5, 13.5, 8.5, 9.5, তারা করালে ভালো কিছু হবে না, তাদের ফেলিওর হওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে। ডায়াবেটিস যদি হয় অবশ্যই করা যাবে, যারা কন্ট্রোল করেন তাদেরই। বা অনেকের আছেন যে অস্টিওপোরোসিস একটা বললাম, অনেকে আছেন যে ভীষণভাবে অনেক রকমের ওষুধ চলছে, মানে উনি সিকেডির পেশেন্ট, উনি সাথে হাইপারটেনশন কন্ট্রোল হচ্ছে না, সাথে ওনার হার্ট ডিজিজ রয়েছে। তো এত কমপ্লিকেশনের মধ্যে যেহেতু ইমপ্ল্যান্ট একটা সার্জিক্যাল প্রসিডিওর, তো আমরা রেকমেন্ড করি না। বা যারা একদমই মানে কি বলবো সিস্টেমিক ডিজিজ নিয়ে ভীষণভাবে ভুগছেন, মানে শুধুমাত্র মানে বেড রিডেন যারা, তাদের ক্ষেত্রে ইমপ্ল্যান্ট একদমই করা উচিত নয়। বা যারা নিজে থেকেই জানেন যে আমি মেনটেন করতেই পারবো না, আমি তো দিনে 25টা করে সিগারেট খাই, তারা আগে থেকেই বলছি তারা করাবেন না, ফেলিয়ার অনেক হাই হয়ে যায়। আচ্ছা ম্যাডাম, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই হয়, ডাক্তারি থেকে মুক্তারি সব কিছু পড়ানো হয় সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে? তো এই সোশ্যাল মিডিয়াতে গাম রিলেটেড কোনো ইস্যু নিয়ে যে মিথ একটা ছড়িয়ে বেড়ায় বা কিছু এরকম যদি কোনো আপনার জানা থাকলে আপনাকে বলতে বলছি যে সেই মিথটা আজকে ভেঙে দিন। এটাই সব থেকে বড় মিথ যে স্কেলিং করলে দাঁত দুর্বল হয়ে যায়, এটাই মিথ। আর আরেকটা জিনিস আজকাল খুব ভাইরাল হয়েছে, অনেক ইনফ্লুয়েন্সার, অনেক রকমের ইনস্টাগ্রাম থেকে, ফেসবুক থেকে আমরা দেখি যে বাড়িতে অনেক রকম টোটকা পাওয়া যায়, নুন, হলুদ, লেবু দিয়ে দাঁত ঘষলে কোনো ডেন্টিস্টের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, আপনার দাঁত একদম ঝকঝক করবে। এগুলো প্লিজ ট্রাই করবেন না, এগুলো একেবারেই ট্রাই করবেন না। মানে এটাতে যে কি ভয়ঙ্কর রকমের ক্ষতি হয় সেটা আমরা দেখতে পাই। নুন, হলুদ এগুলো রান্নাতেই ভালো লাগছে, এগুলো আপনার শরীরে দাঁত ঘষে ঘষে পরিষ্কারের জন্য একেবারেই বানানো হয়নি, এটা করবেন না।
আর একটা হয় যে এক ধরনের স্ট্রিপ পাওয়া যায়, সেই স্ট্রিপটা দিলেই 5 মিনিট লাগানোর পরে দাঁতগুলো একদম ঝকঝকে হয়ে যায়। এগুলো নিজেরা না করে সবসময় আপনারা একজন যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের কাছে আসুন, তাদের কাছে পরামর্শ নিন, তাদের গাইডেন্সে করুন। এগুলো বাড়িতে করার জিনিস নয়, সব থেকে বড় ব্যাপার এটাই সব থেকে বড় মিথ। আচ্ছা ম্যাডাম, যদি আমাদের দর্শকদের জন্য আপনি হেলদি স্মাইলের সঙ্গে সঙ্গে হেলদি গাম রাখার যদি কয়েকটা টিপস দিয়ে দেন, শেয়ার করে দেন। সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে হেলদি গামস রাখার জন্য দুবার ব্রাশ খুব ইম্পর্টেন্ট, যেটা আমি আগেই বললাম। দুবার মানে দুবারই, এরকম না যে খুব বেশি পরিষ্কার করতে গিয়ে দিনে 3 থেকে 4 বার ব্রাশ করছি, কোনো দরকার নেই। বা খুব দামি মানে দাঁত সাদা হয়ে যাবে একটা অ্যাড দেখলাম বা টিভিতে, সঙ্গে সঙ্গে সেইটা কিনে নিয়ে ব্রাশ করছি, কোনো দরকার নেই। টুথপেস্ট নর্মাল টুথপেস্ট, তার সাথে সফট মডারেট টুথব্রাশ দিয়ে জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিট থেকে 1.5 মিনিট মতো, তার বেশি একদমই নয়, ব্রাশ করুন। ব্যাস এটাই। যদি আপনার মনে হয় যে নর্মাল দাঁতেও মনে হচ্ছে যে খাবার আটকে যাচ্ছে, ফ্লস করুন। যদি ফ্লস করতে অসুবিধা হয় বিশেষজ্ঞদের কাছে আসুন, এটুকুই।